লাবণী আমিন, ডিএইচএমএস বিএসএমসি ঢাকা, বিএসএস অনার্স এমএসএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, রেজিস্ট্রেশন নাম্বার 3194, এবং আমি আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সাভারে লেকচারার হিসেবে আছি। আমার আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে প্রিয়জোট। খুব সিম্পল একটা মেডিসিন, কিন্তু আমি নিজেও কখনো ভাবিনি এই প্রিয়জোট মেডিসিনটাতে এত 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 কাজ করে। এটা আমার জানা ছিল না। আমি যখন প্রিয়জোট মেডিসিনটাকে মানে সাজাই, আমার তখন মনে হলো যে আমি কেন আগে প্রিয়জোট মেডিসিনটা করলাম। এটা যে এত মানে বিভিন্ন জায়গায় কাজ করে এবং এটা যে এত বেশি অ্যাফিনিটি বিভিন্ন জায়গায়, আমি নিজেই বোকা বনে গেছি যে আমার আরো দরকার ছিল প্রিয়জোট সম্পর্কে আরো কিছু আলোচনা করা। তো যাই হোক, আমার মনে হয় যারা আপনারা আজকে এই ঝড় বৃষ্টির দিনে নিজস্ব চেম্বার ফেলে এসে আমাদের ক্লাসে উপস্থিত হয়েছেন, তাদের সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞ। আমার মনে হয় যে আপনারা যদি একটু কষ্ট করে আমাকে সাহায্য করে যদি একটু আজকের এই লেকচারটা আপনারা শুনেন, আমরা মনে হয় পিরিয়ড সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। এত বড় মেডিসিন আমার প্রায় 40টা স্লাইড হয়েছে। আমি মনে হয় না আজকে আপনাদের হয়তো বা সেরকম বোঝাতে পারবো। তো যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ তথ্য তুলে ধরতে। কিংডম, এটা মিনারেল কিংডম, স্ট্রেস ক্রনিক, এটা সাইড হচ্ছে লেফট টু রাইট, মাইজম হচ্ছে সোডিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক। থার্মাল স্টেজ হচ্ছে চিলি, এবং এটা অনলি পলিটেস্ট মেডিসিন। আর থার্স্ট হচ্ছে থার্স্টি এন্ড থার্স্টি, দুটো অবস্থাতেই থাকতে পারে। এর অ্যাপিটাইট অর্থাৎ ক্ষুধা বাড়তেও পারে আবার কমতেও পারে। সেন্সিটিভিটি লো হাই, মুন ফেস ফার্স্ট কোয়ার্টার লাস্ট কোয়ার্টার, টাইম ফেস মর্নিং, নোন, আফটারনুন, ফরনুন, ইভিনিং, নাইট। জেন্ডার মেল, ফিমেল, চাইল্ড, বিশেষ করে চাইল্ডের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। মেল, ফিমেল, চাইল্ড, আমরা আজকে তিনটা ভাবেই পড়বো যে কোথায় কাজ করে। এবার আমি আসি, এটা কজেস বা অ্যাফিনিটি যেটাকে বলেন, মানে কি থেকে আমি প্রথমে বুঝতে পারবো যে আমি প্রিয়জোট মেডিসিনটা ব্যবহার করবো। যেমন প্রবার্সিটি, তার মানে হচ্ছে যদি কারো কোনো অশ্লীলতা থেকে অশ্লীলতার হানি থেকে যদি কারো কোনো সমস্যা বা রোগ সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা একবার প্রিয়জোটের কথা ভাবতে পারি। এক্সাইটমেন্ট, ফ্রম এক্সাইটমেন্ট, প্রচুর উত্তেজনা হয়ে গেল, কেউ কথা বললো, ঝগড়া করলো, তাকে মারতে গেল, তার মাইন্ড বা তার শরীর খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে, এবং সেই এক্সাইটমেন্টের পর থেকে সে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে। এরকম ধরনের কোনো কজেস যদি আমাদের থাকে, আমরা কিন্তু প্রিয়জোটকে ভাবতে পারি। ব্যাড স্মেল, খারাপ গন্ধ, পেশেন্ট যদি কখনো বলে যে আমি কোনো এক সময় একটা খারাপ গন্ধ আমার নাকে আসছিল, বা আমি কোনো রাস্তার পাশে যাচ্ছিলাম বা হোয়াট এভার, যেভাবে হোক, যে আমি এটাকে আমি স্মেলটা আমি অ্যালাউ করতে পারিনি, জাস্ট এত পরিমাণে একটা ব্যাড স্মেল ছিল। আমি তারপর থেকে দেখতেছি আমার পেট ব্যথা বা মাথা ব্যথা, বা আমি গন্ধ শুকতে পারছি না, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, তাহলেও কিন্তু আমরা একবার প্রিয়জোটের কথা ভাববো। আরেকটা ব্যাপারে আমরা সবাই 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 জানি যে প্রিয়জোট দাঁতের জন্য চমৎকার একটা রেমেডি, যার জন্য কিন্তু আমি এখানে ফার্স্ট গেট এবং রেড কালার করে দিয়েছি। দাঁতের জন্য অবশ্যই অবশ্যই প্রিয়জোট ভালো একটা রেমেডি, কিন্তু শুধু কি দাঁতের জন্য প্রিয়জোট রেমেডি? নো। আজকে আমি দাঁত তো দেখাবই, এছাড়াও আমি দেখবো যে না, প্রিয়জোটে আরো বেশ কিছু জায়গায় প্রিয়জোট খুব ভালো ভূমিকা পালন করে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। মডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাকে অনেকে বলে যে ম্যাডাম যদি একটু বাংলায় লেকচার দিতেন তাহলে মনে হয় ভালো হতো। আসলে ঠিক, আমরা বাঙালি, বাংলা লেকচার দিতে ভালো হতো, কিন্তু আমি মনে করি যে আমরা যদি একটু একটু করে আস্তে আস্তে এগিয়ে যাই। আমি নিজেও কিন্তু ইংলিশ খুব ভালো পারি না, হ্যাঁ, আমি নিজেও ইংলিশ খুব ভালো পারি না, আমি ইংলিশে খুবই দুর্বল। তারপর আমি চেষ্টা করছি একটু একটু করে সেটাকে ধারণ করার জন্য। দেখা যাচ্ছে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে ইংরেজিতে শিখলে সেটা সহজ হয়। যেমন এটা লিকোরিয়া, এটা কিন্তু আপনি মেডিকেল টার্মে কিন্তু লিকোরিয়াটাই পাবেন। শ্বেতপ্রদর বাংলা, এটা হয়তো আমার মনে হয় না অনেকেই বিষয়টা জানবে। হ্যাঁ, তারপরে যে ডেন্টিনেশন মানে দাঁত তোলা, এগুলো যদি আমরা একটু যদি মানে ইংলিশ গুলা যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা চট করে এটা রূপবৃক্ষ ব্যবহার করতে পারবো এবং মোটামুটি ভাবে আয়ত্ত করতে পারবো। এর জন্যই আমি ইংলিশ দিই, এবং পাশাপাশি কিন্তু আমি এটা বাংলা ভালোভাবেই বলে দিই। যদিও তারপরে আমি আবারও বলছি আমি ইংলিশে ভালো না,
তারপর যদি আপনাদের কারো কোনো অর্থ বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে নোটিশ করবেন, আমি চেষ্টা করব, আমি যে পারবো সেটা বলছি না, আমি চেষ্টা করব সেটা সঠিক উত্তর দেওয়ার জন্য। তো মডালিটিস হ্রাস বৃদ্ধি, প্রথমে আমি বৃদ্ধিটাই বলি যেহেতু এখানে চিহ্নটা বৃদ্ধি দেওয়া আছে। খোলা হাওয়ায়, ঠান্ডা বাতাসে, ঠান্ডা খাবার অথবা ড্রিঙ্কস খেলে অর্থাৎ পানীয় খেলে, যদি ঘন ঘন সে হাত পা ধয়, রেস্ট নিলে, বিছানায় শুইলে, মাস্টারবেশনের পরে, ডেস্টিনেশন অর্থাৎ ডেন্টিনেশন মানে দাঁত তোলার পরে, প্রেগন্যান্সিতে, ডিউরিং কোয়েশন অর্থাৎ সহবাসের সময়, এবং লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাব, এগুলোর সময় সাধারণত পেশেন্টের রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায়। তারপরে আর কি আছে, সিটিং, বসে থাকলে, ঠান্ডায়, কাচে, রেস্টে, বিশেষ করে সকাল 5টা থেকে 9টার মধ্যে তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি, 5টা থেকে 9টায়। ব্রেদিং, নিঃশ্বাস নিলে, নিঃশ্বাস ছাড়লে, ফিজিক্যাল এক্সারশন, প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম করলে, ইউআইং মানে হচ্ছে হামা দিলে, আমরা হামা দিই না, হাই তুলি যেটাকে বলে, ঘুম আসলে যে হাইটা তুলি, সেই হাই তুলে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি হয়। ঘুমের আগে এবং মিনস্ট্রেশনের আগে বা ডিউরিং এবং মোশন চলাফেরার সময়, এইগুলি সময় সাধারণত তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। কমে কিসে, প্রিয় জুটের কমতি হচ্ছে উষ্ণতা, ইনডোর এয়ার অর্থাৎ ভিতরে যে বাতাস, বাইরে বাতাস সহ্য করতে পারে না, কিন্তু ভিতরে যে বাতাসটা থাকে সেই বাতাসটা তার কাছে ভালো লাগে, এতে করে বেটার ফিল করে। হাঁটাচলা করলে, ওয়ার্ম ডায়েট মানে একটু উষ্ণ খাবার, ঠান্ডা খাবারও পছন্দ না, গরম খাবারও পছন্দ না, একটু উষ্ণ খাবার, হ্যাঁ, এবং ভিটামিন ওয়ার্ম মানে দেখা যাচ্ছে গরম আসতেছে এই সিজনটা, ঘুমের পরে গরম খাবার খেলে, এবং অন সাইড, এক সাইডে শুইলে, হাঁটাচলা করলে এবং ইন ঘুমের মধ্যে থাকে, তাহলে যদি বেটার ভালো বোধ করে। এ গেল আমার রুগী কি থেকে আসবে আমি বলেছি যে যদি কারো অশ্লীলতা হয়, অশ্লীলতা থেকে, দাঁত তোলার পরে, অনেক মেন্টাল এক্সারশন, হ্যাঁ, এগুলো পরের থেকে যদি কারো কোনো সমস্যা হয় এবং সমস্যাগুলো যদি এইটা বাড়া কমা থাকে, তাহলে আমরা ফার্স্টে একটু প্রিয়জোটকে মাথায় রাখবো। এবার আমি আসি প্রিয়জোট সম্পর্কে আমাদের বিজ্ঞ পায়োনিয়াররা কি কি বলেছেন, কারণ আমি প্রিয়জোটটা করবো, এটা যদি আমি প্রথমে না জানি যে বিজ্ঞদের এটার কি কি মতামত, তাহলে কিন্তু আমি এটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। তো দেখেন আমাদের হিউজেস বলেছিলেন, পায়োনিয়ার প্রফেশনে আমি হিউজেস এর কথাটা প্রথম উল্লেখ করছি। হিউজেস বলেছিলেন প্রিয়জোট সম্পর্কে যে তিনি একটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের দাঁত ব্যথার প্রধান ওষুধ, যেখানে দাঁতের ক্ষয়ের কারণে ব্যথার সৃষ্টি হয়, এরকম জায়গায় তিনি দিয়েছেন এবং ভালো রেজাল্ট পেয়েছেন। আমি যদি গাইটিং সিমটমটার দিকে যাই, এবং আমি অলরেডি কিন্তু ডক্টর এল.এম. টাইলরের গাইটিং সিমটমে কিন্তু আমি চলে গেছি ড্রাগ পিকচার বইটিতে। ড্রাগ পিকচার বইটিতে যদি আপনারা একটু খেয়াল করেন, ওখানে দেখবেন গাইটিং সিমটমের উপরে লেখা আছে যে প্রচুর অস্থিরতা, সবসময় নড়াচড়ার মধ্যে থাকতে চায়, আর সারা রাত চিৎকার করে কাঁদে। এটা কিন্তু বেশিরভাগ সময় আমরা শিশুদের ক্ষেত্রে পাই, অস্থিরতা, নড়াচড়া করছে এবং সারা রাত চিৎকার করার কাছে। যদি এই তিনটা কিনোট আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি অনায়াসে কিন্তু প্রিয়জোটের কথা একবার ভাবতে পারি। আবার এদিকে দেখেন ডাক্তার গার্নেসি কি বলেছে, ডাক্তার গার্নেসি বলেছিল দুর্গন্ধযুক্ত প্রদর অন্যান্য লক্ষণের ন্যায় উপস্থিত থাকে, বিশেষ করে প্রদর স্রাব সর্দি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং অবসন্নকারী। সেটা হতে পারে ডায়রিয়া, হতে পারে হাই তোলা, এবং যে কোনো লক্ষণের সাথে, অর্থাৎ যে কোনো লক্ষণের সাথে যদি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং অবসন্নকারী মানে কি নিস্তেজ হয়ে যাওয়া থাকে, তাহলে কিন্তু আমরা প্রিয়জোটকে করতে পারি। আমার কি মাথায় আছে? দেখেন কত সুন্দর করে কিন্তু উনি ব্যাখ্যা করে গেছেন। আবার যদি ন্যাশ প্রিয়জোট সম্পর্কে খুব চমৎকার একটা তথ্য দিয়েছেন, তিনি বলেছেন শিশুদের কলেরা, বিশেষ করে যদি প্রচুর পরিমাণে বমি হয় এবং সাথে যদি তার পচা দুর্গন্ধযুক্ত গন্ধ থাকে, মরা পচা মানে মলের ভিতরে যে একটা মরা পচা গন্ধ যদি থাকে, তাহলে কিন্তু আমরা একবার প্রিয়জোটের কথা বলবো। এদিকে আবার এইচ.এল.এন. কি বলেছেন দেখেন প্রিয়জোট নিয়ে, যে ব্যাখ্যাটা হয়তো আমি পরেও আবার ব্যাখ্যা করব। আগে হইলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারী। উনি কিন্তু এইচ.এল.এন. কিন্তু প্রিয়জোট নিয়ে সুন্দর একটি কথা বলেছেন
বিশেষ করে যাদের কালো মানুষের ক্ষেত্রে ভালো কাজ করে, যারা হালকা পাতলা মেদহীন ত্রুটিপূর্ণ ভাবে বেড়ে উঠেছে, যাদের পুষ্টি হয়নি, অত্যাধিক বেড়ে উঠেছে, বয়সের তুলনায় অত্যন্ত লম্বা, আর শিশুদেরকে দেখতে বোঝা যাবে বয়স্কদের মতো বলি রেখাযুক্ত, এই ধরনের মহিলা বা শিশুদের ক্ষেত্রে প্রিয়জোট খুব ভালো কাজ করে। এটা হলো তার দর্শন, মানে তার বাহ্যিক অবয়ব। ঠিক কি ধরনের ক্ষেত্রে রোগী আসলে আমরা বলবো যে সে প্রিয়জোটের রোগী। এদিকে আবার ক্যান্ট মহাশয় প্রিয়জোটকে, সবগুলি প্রিয়জোটকে লক্ষণ নিয়ে মাত্র 3-4টি সে ব্যাখ্যা করেছেন। লক্ষণগুলি আমি অলরেডি পরে পড়বো, আপনারা কাইন্ডলি মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। 3টি লক্ষণকে উনি মাত্র তার চরিত্রগত বৈশিষ্ট্য কথা বলেছেন। এক, ক্ষয়কারী স্রাব, অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যাক্রিড ডিসচার্জ, যেটা ক্ষয়কারী স্রাব। আর এটা হচ্ছে সমস্ত দেহের স্পন্দন, মানে একদম খুব স্পন্দন করছে যেটা, এটা হচ্ছে সামান্য আঘাত থেকে অনেক বেশি পরিমাণ রক্তস্রাব। অল্প একটু আঘাত হয়েছে, অনেক রক্তস্রাব। আমরা বেশিরভাগ সময় এগুলাকে ফসফরাসের কথা চিন্তা করি, লাল রক্তচাপ বলে, কিন্তু না, যদি দেখা যাচ্ছে যে অল্প একটু আঘাত হয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, আমরা কিন্তু একবার প্রিয়জোটের কথা ভাবতে পারি। এবং এর জন্যই কিন্তু এই যে যাদের এই যে অনেক সময় দেখা যায় যে ডেলিভারি হওয়ার সময় দেখা যাচ্ছে প্রচুর ব্লিডিং হয়, সেক্ষেত্রে কিন্তু প্রিয়জোট ভালো একটা রেমেডি। তো যাই হোক, এই হচ্ছে আমার পাইনিয়ারদের কোটেশন। এখন আমি তার কনস্টিটিউশন, যেটা কিন্তু অলরেডি আমি এই চেয়ারের পিছনে বলে ফেলেছি, যে বিশেষ করে যাদের কালো মানুষের ক্ষেত্রে ভালো ব্যবহার করে, যারা হালকা পাতলা মেদহীন ত্রুটিপূর্ণ ভাবে বেড়ে উঠেছে। ত্রুটিপূর্ণ বলতে কি বোঝাচ্ছে? পুষ্টিহীনতা, কারণ পুষ্টি কম, তার চেহারা দেখে বোঝা যাবে যে সামথিং ইজ রং। তার দাঁতগুলো ক্ষয়ে গেছে, এবং যে দাঁতটা তার ডেভেলপ হওয়ার কথা ছিল সঠিক সময় তার সে দাঁতের ডেভেলপ হয়নি। হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে অনেক বেড়েছে, কিন্তু এই বৃদ্ধিটা কিন্তু তার পুষ্টি বৃদ্ধি না, এটা হচ্ছে অপুষ্টিহীনতায় থাকলে, অপুষ্টিতে থাকলে যে একটা বৃদ্ধি হয় তার, সেরকম একটা ওভার গ্রোথ তার ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে শিশুদের একদম বয়স্কদের মতো দেখা যাচ্ছে, তার চেহারার ভিতরে বলি ছাপ পড়ে গেছে। এরকম যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা এই প্রিয়জোটের কথা একবার চিন্তা করব। এবার আমি আসি মাথায়। কি কি ক্ষেত্রে আমরা প্রিয়জোটের লক্ষণ পেলে, মাথার কি কি লক্ষণের ক্ষেত্রে আমরা প্রিয়জোট ব্যবহার করবো, একটু খেয়াল করি। নয়েজ ইন হেড, দেখেন যেখানে আমি রেড কালার করে দিয়েছি, প্রত্যেকটাই হচ্ছে সুপার গ্রেড রেমেডি। আপনারা যদি হেড নিয়ে যদি নয়েজ ইন হেড যদি সার্চ দেন, রেফারেটকে করার সময় রুব্রিক্স দিয়ে দেখবেন প্রিয়জোট ফার্স্ট এড রেমেডি এসে বসে আছে, যার জন্য আমি এটা রেড কালার করে দিয়েছি। তাহলে হেডের ক্ষেত্রে কি হচ্ছে? নয়েজ ইন হেড, মাথায় প্রচুর পরিমাণে তার নয়েজ হচ্ছে, বিশেষ করে সেটা হামিং বাজিং নয়েজ বিফোর মেন্সেস, অর্থাৎ মেন্সেসের আগে, হ্যাঁ, মাসিকের আগে, ঋতুস্রাবের আগে তার মাথার ভিতরে খুব একটা নয়েজ, সে বলবে যে সবসময় একটা কেমন জানি একটা বাজিং হামিং, মনে হচ্ছে বুকপুর গুনগুন গুঞ্জন, এরকম একটা শব্দ করে। যেই না মাসিকটা শুরু হয়, ঋতুস্রাব শুরু হয়, তার মাথাতে এই সমস্যা তার চলে যায়। এত কিছু বোঝার দরকার নেই, এই একটা প্রতিষ্ঠানে ভিত্তি করে কিন্তু আমরা তাকে প্রিয়জোট দিতে পারি। এছাড়া তার কি হবে? তার মাথায় ইরাপশন হবে, সেখান থেকে চলটা উঠবে, স্ক্যাবিসের মতো থাকবে, সেটা একজিমা হতে পারে, সেটা পালসিটিং ব্যথা হতে পারে, সেটা বার্নিং হতে পারে, এবং কি থ্রবিং পেইন হবে। হ্যাঁ, তপ তপ, বিশেষ করে লেফট সাইডে, কপালের লেফট সাইডে থ্রবিং পেইন হবে, এবং সে খুব সেন্সিটিভ হবে। তার স্কার্ফ অফ ব্রেন, স্কার্ফ মানে চান্দি, আমরা যেটাকে বলি তালু, হ্যাঁ, তালুতে তার একটা সেন্সিটিভ পেইন হবে, এবং সেটা তার কখন বাড়বে? পেশেন্ট বলবে যে আমার যখন মাথা ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা করে, মনে ফেটে যাচ্ছে, থ্রবিং পেইন। যদি আমি কখনো মাথাটা চুল আসতে, ব্রাশিং হেয়ার, হ্যাঁ, চুলটা যদি আসতে ব্রাশ করি, তখন আমার মাথা ব্যথাটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। মাথা ব্যথা বাড়ে, এবং সাথে এটা কমে কি, যদি আমি হিট দেই, একটু হিট বা হট ওয়াটার, অর্থাৎ গরম পানি দিয়ে যদি মাথাটারে হালকা করে একটু শাওয়ার নেই, তাহলে আমার মাথা ব্যথা। দেখেন চমৎকার একটা বিষয়, যে তার মাথা ব্যথা বাড়তেছে, সে চিরুনি দিয়ে আসছে, তার ব্যথাটা বাড়ছে, কিন্তু যদি সে হট ওয়াটার নেয়, অর্থাৎ হট একটা শাওয়ার, একটু মৃদু একটা হট শাওয়ার নেয়, তাহলে তার এই মাথা ব্যথাটা কমে যায়। এবং আরেকটা কি, তার প্রেসিং পেইন ফরহেড ডিউরিং প্রেগন্যান্সি, দেখা যাচ্ছে যে সে যখন প্রেগন্যান্সি কন্টিনিউ করছে, তখন তার মাথার ভিতরে একটা মানে চাপচাপ একটা ব্যথা সে
পেইন করছে। এবং দেখা যায় অনেকে যারা অ্যালকোহল পান করে, আমরা তো ভাবি যে হয়তো নার্ভভূমিকার পেশেন্ট, কিন্তু না, অ্যালকোহল পান করার পরে, যে কোনো ধরনের অ্যালকোহল পান করার পরে কারো মাথা ব্যথা করে, পিরিয়ডের কথা ভাবতে পারে। এবং বিশেষ করে যদি সে লাইং অন সাইড, এক সাইডে শুয়ে থাকার পরে যদি কারো মাথা ব্যথা বৃদ্ধি হয়, শুয়ে আছে এক সাইডে শোয়ার পরে তার মাথা ব্যথা বৃদ্ধি, আমরা কিন্তু পিরিয়ডকে ভাবতে পারি। এবং আরেকটা তো আমরা জানি যে হেডেক বিফোর এন্ড ডিউরিং মেন্সেস, অর্থাৎ শুরুতে এবং সময়ে, এই দুই সময়ে যদি কারো মাথা ব্যথা করে তাহলে আমরা পিরিয়ডটাকে দিতে পারি। এটা একদম মানে রেড কালার দেওয়া, এবং আমার মনে হয় এটা একদম ফার্স্ট পেজের রেমেডি। তাহলে এটা আমরা হেড পর্যন্ত দেখতে পেলাম। আরো আছে হেডের কি, সিটিং, মাথা ব্যথা বাড়ে যদি সে বসে থাকে, সিটিং বসে থাকলে বাড়ে। এছাড়া তার অক্সিপুটে এবং ক্যাম্পেলে তার প্রচন্ড পেইন থাকবে, পেইনটা বার্নিং এবং গ্রোয়িং, অর্থাৎ তেলে ধরার মতো বা জ্বালা পোড়ার মতো একটা পেইন থাকবে ক্যাম্পেলে। আর এটাকে যদি সে প্রেসিং করে, মানে একটু যদি চাপ দেয়, হ্যাঁ, মিনসেসের সময় যদি সে প্রেসিং করে, তাহলে তার মানে ব্যথা পাচ্ছে, সে বেটার ফিল করে এই ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং মিনসেসে। হ্যাঁ, এই হচ্ছে তার মাথা ব্যথার ধরন বা হেড। এবার আমি আসি ফেস, যেটা আমি তো ফেস অলরেডি আমাদের HGNL কিন্তু তার পুরো ফেসটা নিয়ে কিন্তু এখানে ব্যাখ্যা করেছেন এই পিরিয়ডে। এখন ফেসে কি থাকবে, দেখা যাবে যে মিনস্ট্রেশনের সময় পেশেন্ট বলবে যে আমার মুখের দুই পাশে কর্নারের দুই পাশে ফেটে গেছে, ক্র্যাক, কর্নার দুই পাশে ফেটে গেছে। এখন দেখা যাচ্ছে যে তার একটা ডিসকালারেশন হয়ে গেছে তার মুখটা, এবং ফেটে যাওয়া তার ডিসকালারেশন, ইরেকশন হয়েছে তার, হ্যাঁ, মুখের ভিতরে সারা মুখ তার ইরেকশন হয়েছে। এটা তার, এবং ঠোঁটফুলি মাসিকের সময় যখন তার ঋতুস্রাব হয় তখন তার ঠোঁটফুলি চলটা উঠে ঠোঁটের দিকে। এটা দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক মহিলারা আমাদের কাছে আসে যে আমি সারা বছর ভালো থাকি, যখন আমার মাসিক শুরু হয়, আমার যখন ঋতুস্রাব শুরু হয়, তখন আমার ঠোঁট থেকে চলটা উঠে, এবং একটা পেইন হয়, একটা পেইন যদি শুয়ে থাকি তাহলে, মানে বিশেষ করে মুখের এই জায়গাটাতে, হ্যাঁ, ফেস যেহেতু ফেজের ভিতরে চলে যাবে, যে লাইং এ তার অ্যাগ্রাভেশন হয়, লেইং অ্যাগ্রাভেশন হয়। তারপর আরেকটা কি আছে, বসে থাকলে এবং বার্নিং হয়, বার্নিংটা বাড়ে যদি সে পেইনফুল সাইডে থাকে। ধরা গেল তার মাথা ব্যথা বাম পাশে, যদি সে সেই পাশেই হয়ে থাকে তাহলে তার জ্বালাপোড়াটা বাড়বে, তখন মাথা ব্যথা জ্বালাপোড়া থাকবে। এছাড়া যদি কখনো কারো ঠোঁটে ক্যান্সার হয়, তো আমরা খেয়াল করি ঠোঁটের ক্যান্সার, আমি কিছুদিন আগেও জয়কালী মন্দিরে এক ভদ্রলোককে দেখলাম, তার ঠোঁটের এক পাশটাতে এমন ভাবে এটা মানে আলসার হয়ে গেছে, ওটা একদম ক্যান্সারের মতো হয়েছে। ওই ভদ্রলোক বলতেছে যে আমি দীর্ঘ 17 বছর যাবত আমি এই সমস্যা পাচ্ছি। যদিও উনি আমার না, উনি জাস্ট ওষুধ কিনতে গিয়েছিল প্রেসক্রিপশন নিয়ে, হোয়াট এভার, ওনাকে কি প্রেসক্রিপশন করেছে আমি জানি না, ডাক্তার ভালো জানে। কিন্তু আমি ওর ঠোঁটটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, আমার কাছে মনে হয় ওটা পিরিয়ডিক ঠোঁট ছিল, হ্যাঁ, এবং ঠোঁটটা একদম গেছে, দাঁত গুলো একটু ক্ষয়ে যাওয়ার মতো, এবং স্পঞ্জি গাম চেহারার একটা দেখে আমি ভাবছিলাম যে এই পেশেন্ট যদি মানে হইতো, আমার মনে হয় ডাক্তার পিরিয়ড দিয়েছে, আমি দেখিনি প্রেসক্রিপশন। তো যাই হোক, এবং কি হচ্ছে কোল্ডনেস, মানে ঠোঁট ঠান্ডা, সারা শরীর তার গরম, মুখ গরম, ঠোঁট দুটো ঠান্ডা, এবং ঠোঁট ফেটে যাওয়া, ক্র্যাক, ঠোঁট ফেটে যাওয়া, ডিসকালারেশন হওয়া, হ্যাঁ, এবং পেল হয়ে যাওয়া, পেল মানে কি কালার সাদা সাদা হয়ে যাওয়া, ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আমরা এই পিরিয়ডটা কিন্তু ব্যবহার করতে পারি। তারপর আবার কি, যদি ইরাকশন হয় এবং চিক মানে গালে, হ্যাঁ, ইরেকশন হচ্ছে মাথায় এবং গালে, এই দুইটা জায়গাতে যদি কারো ইরেকশন থাকে, তাহলে কিন্তু আমরা পিরিয়ডটা চিন্তা করতে পারি। এবং সেটা বিশেষ করে যদি মেন্সেসের সময় হয়, মাসিকের সময় যদি দেখা দেয়, তাহলে কিন্তু পিরিয়ড খুব ভালো কাজ করে। আর আপার লিপ এবং অ্যারাউন্ড মাউথ, এই চতুর্দিকে তার ইরেকশন থাকবে। তারপরে একটি আছে ফরহেড রোসেসা, যেটাকে আমরা বলি রোসেসা, ছোট ছোট ইয়ের মতো, কি করে যে দানাদারের মতো এক ধরনের ইরাপশন, এটাকে আমরা রোসেসা বলা হয়। তো এই ক্ষেত্রে, এবং হচ্ছে ইরেকশন এট দ্য কর্নার অফ মাউথ, এবং মুখের কর্নারে যদি কারো ইরেকশন হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা চিন্তা করবো। একজিমা, পিম্পল অন ফেস, রেড পিম্পল, তারপর গরম, তার ফেসটা একদম গরম, ফ্লাশি শর্ট, সে বলতেছে আমার মানে ফ্লাশ, মানে খুব গরম গরম লাগছে। এবং নিউরালজিক পেইন, এটা খেয়াল করি, গালে ফেসে যদি কারো নিউরালজিক পেইন হয়, যদি ফুলে যায়, বিশেষ করে সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, আমরা সাবম্যাক্সিলারি গ্ল্যান্ডটা চিনি, এই যে আমাদের টনসিল যেটা থাকে তার উপরে পাশে যে একটা গ্ল্যান্ড থাকে, এটাকে সাধারণত আমরা সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড বলি। এই সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড যদি কখনো সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়, সাথে যদি তার ব্যথা করে, বার্নিং থাকে, জ্বালা পোড়া থাকে, তাহলে কিন্তু আমরা পিরিয়ডের কথা একবার চিন্তা করব। এবার আসি আমি মাউথের ভিতরে কি, মাউথ তো আমরা জানি যে এটা দাঁতের ক্ষেত্রে খুব ভালো একটা রেমেডি।
এবং সাথে যদি তার গাম, মানে গাম হচ্ছে যে কি বলে মাড়ি, মাড়ি যদি ডিসকালারেশন হয়ে যায়, এবং যদি কোনো প্রেগনেন্সি মহিলা এসে আমাদের কমপ্লেন করে যে প্রেগনেন্সি থাকা অবস্থায় তার মুখের ভিতরে ছোট 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 ক্ষত দেখা দিচ্ছে, যেটাকে আমরা জালি ক্ষত বলি, এফটি, যেটাকে জালি ক্ষত বলা, ছোট ছোট সাদা 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 ক্ষত হয়ে গেছে, এবং এটা তার প্রেগনেন্সি সময়ই হয়। হ্যাঁ, এবং তার এর ফলে তার কি, তার মাড়িতে লাল হয়ে গেছে এবং খুব পেইনফুল, মাড়িতে খুব পেইনফুল হচ্ছে, লাল হয়ে গেছে, ডিসকালারেশন হয়ে গেছে, ইনফ্লামেশন হয়েছে। হ্যাঁ, বিশেষ করে আপার সাইডে, আপার লেফট সাইড, উপরের দিকে গাম, মানে তালুতে, উপরের তালুতের আপার লেফট সাইডে যদি কারো এভাবে ফুলে যায়, ডিসকালারেশন হয়ে যায়, এবং জিহ্বা যদি ড্রাই থাকে, শুকনা থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রিয়জোট ব্যবহার করতে পারি। এবং আরেকটা কি, যদি কারো মাউথ, মুখ গ্যাংগ্রিং হয়ে যায়, হ্যাঁ, গ্যাংগ্রিং এফেকশন এখনো হয়নি কিন্তু হয়ে যাচ্ছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আমরা ফার্স্ট রেমেডি হিসেবে প্রিয়জোট কিন্তু করতে পারি। এছাড়াও কি আছে, গামে ব্লাডে খুব সহজেই দেখা যায় যে মুখ থেকে খুব সহজে ব্লাড চলে আসে। এটা হচ্ছে ওডোর অফেন্সিভ, তার যে এই যে নিঃশ্বাসটা, হ্যাঁ, তার মুখ থেকে যে স্যালাইভেশনটা হয়, এটা খুব দুর্গন্ধযুক্ত। আমরা জানি প্রিয়জোটের লোকেরা যদি কখনো কথা বলে, আপনি যদি কখনো কারো আশেপাশে চলাফেরা করেন, দেখবেন যে যদি প্রিয়জোট থাকে সেই পেশেন্ট, তাহলে তার কথাতেও তার গন্ধ আসে। সে যে কথা বলবে, কথা বললে অনেকের মুখ দেখা যাবেন যে একটু খুব চিটা দুর্গন্ধ আসে, এই ধরনের ক্ষেত্রে এই আমরা প্রিয়জোট খুব ভালো ব্যবহার করি। এবং সেটা কি হচ্ছে, স্যালাইভেশন ডিউরিং প্রেগন্যান্সি, এবং দেখা যাচ্ছে যে গামটা খুব, মানে তার ইয়াটা গাম খুব সফটি, স্পঞ্জি গাম, স্পঞ্জি গাম। এবং যদি কখনো তার জিহ্বাটা যদি আলসার হয়ে যায়, স্যালাইভেশন হয়ে যায়, তার ফদি, স্যালাইভেশন তার ফদি, অর্থাৎ হচ্ছে একটু কি বলে, ফেনা ফেনা যুক্ত, আর থুথুটা আসতেছে মুখ থেকে, ফেনা ফেনা যুক্ত, সাথে তার দুর্গন্ধ, আমরা কিন্তু প্রিয়জোট দিতে কখনোই ভুল করবো না। এবার আমি আসি দাঁত। দাঁত তো একটা মজার প্রিয়জোটের জন্য আমরা জানি যে খুব পেইনফুল, দাঁত খুব পেইনফুল, খুব সহজে ভেঙে যায়, স্পঞ্জি থাকে, এবং ব্লিডিং হয়, অল্প একটু টাচ লাগলো দাঁতে ব্লিডিং শুরু হয়ে গেল। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে বাচ্চারা ঘুমাতে পারে না দাঁত ব্যথায়, দাঁতের ব্যথা, সাধারণত আমরা দাঁত ব্যথার ক্ষেত্রে সবাই জানি যে প্রিয়জোট খুবই ভালো একটা রেমেডি। এবং দেখা যাচ্ছে যে দাঁতের স্পেসটা একটু ওয়েটিং স্পেস, মানে দেখা যাচ্ছে যে পেট, হ্যাঁ, মানে পেটটা হচ্ছে কি খোঁচা খোঁচা, অনেকে দাঁত দেখবেন কিন্তু তীরের মতো, হ্যাঁ, একটু কি বলবো, খাঁচকাটা খাঁচকাটা, এই ধরনের খাঁচকাটা খাঁচকাটা দাঁতের যদি কারো পেইন থাকে বা পোকাই খাওয়া থাকে, হ্যাঁ, তাইলে কিন্তু এই মানে প্রিয়জোটটা খুব ভালো কাজ করে। টিথ ক্লিয়ারিং, ডিপকে সহজে ভেঙে যাচ্ছে, গর্ত করা, এবং দেখা যাচ্ছে ছোট কাল থেকে যদি তার দাঁতের কমপ্লেন গুলা থাকে যে এটা একটু ক্ষয় যাচ্ছে, ভিতর থেকে ক্যারিস হয়ে যাচ্ছে, বা ভিতরে গর্ত হয়ে গেছে, আমরা যদি পোকাই খাওয়া দাঁত, এটা কোনো সহজে বোঝা যায়। এই ধরনের দাঁতের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা মেডিসিন। এবং শুধু তাই না, দাঁত থেকে, মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হবে, হ্যাঁ, দুর্গন্ধ বের হবে, এবং এমন ব্যথা হবে যে ব্যথাটা তার একটু কান পর্যন্ত ছড়াই যাবে, মাথা পর্যন্ত ছড়াই যাবে। পেশেন্ট বলবে যে আমার এত দাঁত ব্যথা, দাঁতের ব্যথাটা আমার কান থেকে মাথা পর্যন্ত ছড়াই যায়। হ্যাঁ, এবং এটা এক্সটেন্ডেড টিথ, হেড মাথা পর্যন্ত যাবে। আবার বিশেষ করে আপার টিথ গুলাতে, এবং ড্রয়িং পেইন এক্সটেন্ডেড টু ইয়ার, যেটা ধর আমাদের ব্যথা থাকবে সেটা একদম কান পর্যন্ত চলে যাবে। এই ক্ষেত্রে আমরা প্রিয়জোট ব্যবহার করব। এবার আসি গলায়। গলায় অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টেরা কমপ্লেন করে যে আমার গলায় কেমন একটা গন্ধ গন্ধ অনুভব করি, মনে হয় আমার টনসিল পেকেই গেল কিনা। এই যে একটা ব্যাপার পেশেন্টের আমাদের বলা যে টুটিট ওডর ফ্রম থ্রট, অর্থাৎ গলা থেকে একটা দুর্গন্ধযুক্ত একটা নিঃশ্বাস আসা ফিল করছে, হ্যাঁ, এরকম। এবং যদি গলায় কারো গ্যাংগ্রিন হয়ে যায় বা ডিপথেরিয়া হয়, হ্যাঁ, এবং স্ক্র্যাচিং ইন থ্রট, মনে হচ্ছে যে ঠান্ডা লাগার আগে বা অনেক কথা বললে বা চিৎকার চেঁচামেচি করলে গলায় কেমন একটা স্ক্র্যাচ পড়ে যায়, ফিলিংস জাস্ট, হ্যাঁ, স্ক্র্যাচিং থ্রট এরকম যদি হয়ে যায়, এবং স্টিফনেস হয়ে যায় এক্সটার্নালি, থ্রট স্টিফনেস কি শক্ত হয়ে গেল, পেশেন্টের গলা শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, সে নাড়াতে চাইতে পারতেছে না, চেম্বারে আসবে, তখন আপনি তাকে ফার্স্টে তাকে প্রিয়জোট দিয়ে দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আমি আসি রেকটামে। আমি সবাই জানি দাঁতেরটা শেষ, কিন্তু প্রিয়জোট যে রেকটামে এত ভালো কাজ করে এটা কিন্তু আমার জানা ছিল না। রেকটামের জন্য খুব প্রিয়জোট খুব ভালো একটা রেমেডি। আরো অনেক ছিল, সবগুলি আনা সম্ভব হয়নি, এত বেশি লক্ষণ ছিল যে আমি মোটামুটি যেগুলো একদম ইম্পর্টেন্ট, যেগুলো সে লক্ষণগুলি আমি এনেছি। কারণ আমি প্রথমেই বললাম যদি আমি পুরোটাই নিয়ে আসতে চাই তাহলে একটা শেষ হবে না, যেহেতু এখানে ক্লাস
কম পাই, তাই চেষ্টা করি একদিনই পুরো প্রেজেন্টেশনটা শেষ করতে। তো যাই হোক, কনস্টিপেশন উইথ ইমাসিয়েশন, অর্থাৎ রেকটাম যদি কারো কনস্টিপেশন থাকে সাথে যদি ইমাসিয়েশন থেকে শুকিয়ে যায়, হ্যাঁ, এবং তার দেখা যায় ইউটেরাইন যদি কারো ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার এবং স্টুল পাস করার সময় তার রেকটামটা একটু হ্যাপি ভারী ভারী অনুভব, সে বলবে যে আমি যখন স্টুল পাস করি, স্টুল পাস করার পরে আমার কাছে মনে হয় যে আমার রেকটামটা খুব ভারী ভারী লাগে, ওয়েট ওয়েট হয়েছে মানে এরকম মনে হয়, এবং সাথে তার একটা পেইন থাকবে, স্টুল পাস করার সময় খুব পেইন থাকবে। আর বিশেষ করে যদি ছোটবেলা থেকে কনস্টিপেশন থাকে, কনস্টিপেটেড চিলড্রেন, হ্যাঁ, কনস্টিপেটেড চিলড্রেন এবং ডিউরিং জেনটেশন, যদি দাঁত ওঠার সময় যদি কারো কনস্টিপেশন থাকে, ছোটবেলা থেকে যদি কারো কনস্টিপেশন থাকে, তাহলে কিন্তু এই পিরিয়ড ব্লিচিংটা কিন্তু চমৎকার কাজ করে। এবং এছাড়াও কি আছে, ডায়রিয়া থাকতেছে, মানে দাঁত ওঠার সাথে যে কোনো ধরনের সংলগ্ন, দাঁত ওঠার সাথে তার ডায়রিয়া হচ্ছে, দাঁত ওঠার সাথে তার কনস্টিপেশন হচ্ছে, দাঁত ওঠার সাথে তার স্টুল পাস হচ্ছে, দাঁত ওঠার সাথে তার জ্বর উঠতেছে, যে কোনোটাই হোক, আমরা একবার এই পিরিয়ডকে চিন্তা করবো, হ্যাঁ। এবং তার স্টুলটা কি হবে, ফিস্টুলা থাকবে, ফিস্টুলা থাকলে স্টুল হবে ব্লাডি, খুব লুজ এবং প্রচুর হবে, হ্যাঁ, ব্লাডি হবে মানে রক্তাক্ত, লোজ হবে, লোজ তো আমরা জানি, এবং প্রচুর পরিমাণে হবে এটা টয়লেটটা। এবার আমি আসি ইউরিনারি সিস্টেম, ইউআইটি, ইউরিনারি ট্র্যাক সিস্টেম, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক সিস্টেম। এখন দেখা যাচ্ছে মাস্ট হারি হোয়েন ডিজার কামস অফ ইউরিনেট, অর্থাৎ দেখা যাচ্ছে তার এত পরিমাণের মানে টয়লেট চাপে সে দ্রুত, মানে মনে হচ্ছে যে এটা আমি এখন টয়লেট না যেতে পারলে এই বুঝিয়ে আমার হয়ে গেল এরকম। এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা মাঝ রাতে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে যায়, হ্যাঁ, ঘুম ভেঙে গেল ইউরিনের চিন্তায়, আর ইউরিন তার একটা ব্যাগ আসছে এবং সেই ব্যাগে তার ঘুম ভেঙে গেল এবং সে খুব দ্রুত যাচ্ছে, কিন্তু যে পরিমাণে তার টয়লেট হওয়ার কথা ছিল তার সেই পরিমাণে হয় নাই, হ্যাঁ, নট আউট ব্যাটসন এনাফ, যে পরিমাণ টয়লেট প্রস্তাব হবে সেই পরিমাণ তার হয় নাই। এবং সে বলবে যে আমার মনে হয় যে ব্লাডারে মনে হয় কোনো কমপ্লেন আছে, হ্যাঁ, কোল্ড ঠান্ডা, ব্লাডারে একটা ঠান্ডা ঠান্ডা ভাব সে বলবে। এবং বিশেষ করে রাতে হবে, আর্জেন্ট এই ব্যাগটা রাতে হবে, টয়লেটের ব্যাগটা আর্জেন্ট ইউরিনারি ফ্রিকুয়েন্ট, খুব ঘন ঘন কষ্ট হবে, খুব ঘন ঘন কষ্ট হবে, এবং সাডেন হঠাৎ হঠাৎ হবে, ঘন ঘন প্রস্রাব হবে, এবং প্রস্রাবের বেগে সে বিছানা থেকে উঠে যাবে, বিশেষ করে রাতে। এবং সে আর বিশেষ করে বাচ্চারা, হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা যারা ওই যে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে এবং যদি তাদের দাঁত ক্ষয় থাকে তাহলে কিন্তু পিরিয়ড দিই। এবং আমি নিজেও কিন্তু বেশ কয়েকটা বাচ্চাকে ভালো করেছি, যে সে বিছানায় প্রস্রাব করতেছে, প্রস্রাবের পরিমাণে অল্প, যে বেশি তা না, কিন্তু তাকে খুব ব্যাগ দেয়, বিছানায় প্রস্রাব করতেছে এবং তার দাঁত গুলা দেখতেছে ভঙ্গুর, পোকায় খাওয়া বা ইনফেকশন হয়েছে যেটা বলি, এরকম যদি কিছু থাকে, আর যদি তাকে দেখতে যদি একটু বৃদ্ধ মানুষের মতো বা স্কিনটা যদি একটু থাকে, দাঁত গুলা খাঁচড়া থাকে, তাহলে কিন্তু পিরিয়ড খুব ভালো কাজ করে। তারপরে কি ফ্রিকুয়েন্ট নাইট, রাতে হবে, জ্বরে তার প্রচুর পরিমাণে প্রস্রাব হবে, এবং দেখা যাচ্ছে যে ইনভলেন্টারি নাইট, হ্যাঁ, ইনভলেন্টারি দেখা যাচ্ছে যে সে ইনকনস্ট্যান্ট ব্যাড, সে ধরে রাখতে পারছে না, বিশেষ করে রাতে হচ্ছে প্রস্রাব, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে। ডিফিকাল্ট ওয়াকিং ইন চাইল্ড, ইনভলেন্টারি ডিফিকাল্ট ওয়াকিং চাইল্ড, দেখা যাচ্ছে ছোটবেলা থেকে যাদের এই যে বিছানায় প্রস্রাব করা একটা, তো যেটা আমি অলরেডি আগে বলে ফেলছি, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ইউরিন সিস্টেম দেখি অনেক এখানে পেন রিজন কিডনি, এই তো একটা কি পাইছে, সেটা হচ্ছে যে কোনো যদি কারো কিডনি রিজনে মানে পেইন হয় এবং সেই পেইনটা যদি জেনিটালিস পর্যন্ত ছড়ায় যায়, হ্যাঁ, এবং হতে পারে সেটা এনাস এবং থাই। পেশেন্ট যদি বলে যে আমার প্রস্রাবের ব্রেকের সময় কিডনি রিজন পেইন, এবং এই পেইনটা একদম মানে ভেজাইনা বা জেনিটালিস পর্যন্ত চলে যায়, মেয়েদের ভেজাইনা ছড়ায় যায়, এবং সেটা এনাস এবং থাই পর্যন্ত থাকে, তাহলে কিন্তু পিরিয়ড চমৎকার একটা রেখে। এবং কিডনির কারণে যে যদি কারো ঘন ঘন প্রস্রাব হয়, হ্যাঁ, এবং যদি দেখা যায় কোনো সিমেন্ট ডিসচার্জের ক্ষেত্রেও তার বার্নিং মানে জ্বালাপোড়া করছে, সিমেন্ট হচ্ছে, যাদের প্রস্রাবে বার্নিং হচ্ছে এবং সেই প্রস্রাব থেকে তার সিমেন্ট হচ্ছে, সিমেন্ট বের হচ্ছে, এটা তো আসলে টেস্টের ব্যাপার, এই ধরনের ক্ষেত্রে। এবং তার দেখা যাচ্ছে যে খুব মানে ইউরেথ্রা থেকে খুব পরিমাণে প্রচুর পরিমাণে প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের কালারটা হচ্ছে বিশেষ করে সকালবেলা, হ্যাঁ, কালারলেস, একটু মানে সাদা প্রস্রাব। সাধারণত ঘুম থেকে ওঠার পরে যে ফার্স্ট মর্নিং এর যে ইউরিনেশনটা হয় সেটা কিন্তু একটু ইয়েলো কালার হয়, কিন্তু দেখেন পিরিয়ডের পেশেন্টদের হয়ে যাচ্ছে সকালবেলা তার প্রস্রাবটা কালারলেস, অর্থাৎ কোনো কালার থাকবে না, একদম সাদা থাকবে।
এবং ইউরিন যদি অ্যাক্রিড হয়, ঝাঁঝালো হয়, ব্লাডি হয়, দুর্গন্ধযুক্ত হয় এবং পেইন রংহীন হয় এবং প্রচুর পরিমাণের হয়, বিশেষ করে রাতে হতে পারে, আবার যদি অল্প পরিমাণেও থাকে, প্রচুরটা হচ্ছে ফার্স্ট গ্রেড এবং যদি ইউরিনেশন অল্প পরিমাণের হয় এটা কিন্তু থার্ড গ্রেড। হ্যাঁ, সেক্ষেত্রে এবং যদি সাদা কালারের সেডিমেন্ট জমে, ইউরিনে যদি সাদা কালারের সেডিমেন্ট জমে এবং সুগার যায়, তাহলে কিন্তু আমরা এই পিরিয়ডের একবার ভাবতে পারি। এবার আমি আসি মেল জেনেটেরিয়া। যেহেতু আমি একজন ফিমেল ডাক্তার, আস্তে আস্তে মেল জেনেটেরিয়া থেকে ফিমেল জেনেটেরিয়া পর্যন্ত প্রত্যেকটি ব্যাখ্যা করার চেষ্টা করব। মেল জেনেটেরিয়া কি হবে? কোয়েশনটার পয়েন্টটাকে আমি আসি। সেন্সেশন এজ ইফ আফটার কোয়েশন এবং স্লিপিং এন্ড ওয়াকিং বিটুইন কোয়েশন, বার্নিং পেইন ডিউরিং কোয়েশন। অর্থাৎ ডিউরিং কোয়েশনে যদি কারো বার্নিং পেইন থাকে এবং কোনো পেশেন্ট নবদম্পতি যদি এসে এই একটা কথা বলে যে তার কোয়েশনের সময় এখানে পেইন হচ্ছে এবং তার ইজাকুলেশন হচ্ছে না, তার ইরেকশনের ট্রাবল হচ্ছে এবং যদি কোনো প্যানিসে দেখা যায় যে তার গ্যাংগ্রিন ধরা পড়েছে, অর্থাৎ যেটা আমরা সিফিলিস যাতে পরে কথা একবার ভাবে যে সে জায়গাটা গ্যাংগ্রিন হয়ে গেছে, যার কারণে তার বার্নিং হচ্ছে, তার সেক্সুয়াল ডিজায়ারটা ডিমিনিশড হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে আস্তে আস্তে এবং প্যানিসটা মানে ফুলে গেছে, গ্যাংগ্রিন হচ্ছে, সে সেক্সুয়াল দিক থেকে সে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কোয়েশন করতে গেলে তার বার্নিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিরিয়ড একটা চমৎকার মেডিসিন। যারা পুরুষ ডাক্তার আছেন তাদের ক্ষেত্রে অনেকেই এই ধরনের প্রশিক্ষণ পাবেন, একবার ট্রাই করে দেখতে পারেন এই পিরিয়ড মেডিসিনটা। এবার আমি আসি ফিমেল জেনেটেরিয়া কি? যদি কারো ভেজাইনাতে ক্যান্সার হয় এবং সেটা যদি পেইনফুল থাকে, পেশেন্ট যদি বলে যে আমার ভেজাইনাটা এত বেশি সেনসিটিভ যে আমি হালকা একটু টাচ করলেও সেখানে আমি ব্যথা অনুভব করি। হ্যাঁ, এবং সেটা কি যদি ঘুমের এবং উঠার মাঝখানে যদি মধ্যবর্তী সময়, মানে ঘুম থেকে উঠেছে এর মধ্যবর্তী সময়ে ঘুমানো এবং ঘুম থেকে উঠা সময়ে যদি কোয়েশন করা হয় তাহলে তার এই সমস্যাগুলো বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং সেন্সেশন এজ ইফ সামথিং কামিং আউট অফ ভেজাইনা, এবং তার ভিতরে একটা সেন্সেশন, আসলে কিন্তু না, সে ভাবছে যে আমার মনে হয় ভেজাইনা দিয়ে কিছু একটা আসছে। হ্যাঁ, এরকম। এবং সেটা বেশিরভাগ দেখা যায় যে ও যখন ঘুম থেকে ওঠার পরে সে খেয়াল করে, পেশেন্ট বলবে যে ঘুম থেকে ওঠার পরে আমার মনে হয় যে আমার ভেজাইনা দিয়ে কি যেন একটা আসতেছে, এরকম একটা চিন্তা। এবং যদি ইচিং থাকে, দেখেন লিবিয়া এন্ড থাই, হ্যাঁ, এই দুই জায়গার মাঝখানে লিবিয়া এবং থাই, আমি খেয়াল করি লিবিয়া এবং থাইয়ের মাঝখানে যদি চুলকানি হয়, এটা কিন্তু ছেলেদের অনেক হয়, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও আছে। লিবিয়া এবং থাইয়ের মাঝখানে যদি চুলকানি হয়, মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বিশেষ করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা মেডিসিন। এবং আরেকটা কি, যদি কারো ইচিং হয় বিশেষ ভেজাইনাতে, বিশেষ করে ইভিনিং বিকাল বেলা, তার একটাই কমপ্লেন যে আমার ভেজাইনাতে বিকেল বেলা খুব চুলকায়, ফার্স্ট রেমেডি একদম। হ্যাঁ, এবং ইউরিনেশনের সময় লিকোরিয়া যদি কারো বাড়ে এবং সেটা যদি হোয়াইল সিটিং, মানে বসে থাকা অবস্থাতে, হ্যাঁ, যদি কারো লিকোরিয়া প্রচুর পরিমাণের হয়, আমরা কিন্তু পিরিয়ড দিব, কারণ লিকোরিয়া পিরিয়ডের জন্য চমৎকার একটা রেমেডি। লিকোরিয়া বিফোর মিনসেস, লিকোরিয়া প্ল্যান্ড এন্ড বিফোর ইউরিনেশন, সকল ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডটা কিন্তু কাজ করে। মাসিক এবং সেটা যদি সে লিফটিং হয়, হ্যাঁ, সিটিং করলে তা কমে এবং লিফটিং করলে মানে উঠাইলে টেনে ধরলে তার মাসিকটা প্রচুর পরিমাণের হয়। এবং যদি কারণে কারো মাসিক যদি সিস হয়ে যায়, হ্যাঁ, সিস মানে বন্ধ হয়ে গেল, কোনো কারণে তার হঠাৎ করে দেখা গেল যে তার মাসিকটা বন্ধ, বিশেষ করে বসে থাকলো বা কোনো কাজে ব্যস্ত থাকলো বা কোনো কারণে মাসিকটা বন্ধ, হোয়াটএভার, তারপরে কোনো কারণ জানবোই অবশ্যই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দিতে পারি। আর মেনসেসের ক্ষেত্রে তার কি হয়, যদি ঠান্ডা পানি পান করে তাহলে তার ঋতুস্রাব প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। যদি বলবো যে ঠান্ডা পানি পান করলে আমার ঋতুস্রাব প্রচুর পরিমাণে হয়, সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড খুব ভালো একটা রেমেডি। মেনসেস সাপারেশন অফ ওয়াকিং, হ্যাঁ, তারপর মেট্রোরেজিয়া, আমরা তো জানি দুই মাসিকের মাঝখানে যদি স্পট ব্লিডিং হয়, যদি ব্লিডিংটা ডার্ক হয় প্রচুর পরিমাণের হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পিরিয়ডের কথা ভাববো। বাইটিং পেইন বিটুইন দ্য লিবিয়া, হ্যাঁ, লিবিয়ার মাঝখানে যদি মানে দুই লিবিয়ার মাঝখানে যদি কারো কোনোদিন একদম কামড়ানো একটা ব্যথা হয়, মানে কামড়ানো একটা পেইন, চুলকানো আমরা যেটা বলি, এটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেমেডি। স্টিচিং পেইন ইন ভেজাইনা ফ্রম অ্যাবডোমেন, হ্যাঁ,
এবং সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ মর্নিং আফটার মেন্সেস, অর্থাৎ যদি কারো মেন্সেসের পরে আর কি সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ থাকে এবং দেখা যাচ্ছে ভিজানেটা খুব শক থাকছে, বা ভেলেপটুয়াস, টাইনটিন ভেলেপটুয়াস হচ্ছে কামোদ্দীপক, হ্যাঁ, সকালবেলা মানে সে কামোদ্দীপক বেশি হয়, বিশেষ করে তার মেন্সেসের সময়, মেন্সেসের পরে সরি, এই সময়টাতে কিন্তু এই থেকে দিতে পারে। অ্যাবর্শন দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কারো তৃতীয় মাসে অ্যাবর্শন হয়ে যায়, হ্যাঁ, যদি পেশেন্ট বলে যে আমি আমার কনসেপ্ট করেছিল কিন্তু তৃতীয় মাসে সেটা অ্যাবর্শন হয়ে গেছে, যদি ছেটে অ্যাবর্শন হয়ে যায় তাহলে কিন্তু একবার আমরা পিরিয়ডের চিন্তা করব তৃতীয় মাসে অ্যাবর্শন হলে, এবং সেখানে তার জেনেটেলিয়া তার জালিপুত থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, ইউটেরাস ক্যান্সার যেটা ভেজানেতে আমরা বলি, কোয়েশন পেইনফুল কন্ডাইলোমেটা অফ ইউটেরাস, কন্ডাইলোমেটা হচ্ছে আমরা আচির, গুপ্তাঙ্গের আচির আমরা জানি, এবং সেটা ইউটেরাসে হয়, এবং কলিফ্লাওয়ার এক্সিস্টেন্সিস অফ ইউটেরাস, কলিফ্লাওয়ার হচ্ছে ফুলের মতো একটু মাংস বৃদ্ধি, যেটা কিন্তু আচির না কিন্তু এখানে মাংস বৃদ্ধি, এটা থাকা, এবং যদি কারো জেনেটেলিয়া খুব হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে যে যখন লেবার পেইন উঠে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ইউটেরাসটা খুব হার্ড হয়ে গেছে, সেটা কখনোই তার ইউটেরাসের মুখটা খুলতেছে না, সেক্ষেত্রে কিন্তু ক্রিওজেট খুব ভালো একটা রেমেডি। এবং গরম হয়ে আছে, ইনডিউরেশন অফ সার্ভিস, মানে কি সার্ভিসটা কোনোভাবে ঘুরতেছে না, একদম স্টিল হয়ে আছে, হ্যাঁ, এবং ইনফ্লামেশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্রিওজেটটা খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসলে লিকুরিয়া, আমি অলরেডি ক্রিওজেট দিয়ে বেশ কিছু লিকুরিয়া ভালো করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেমন এখানে দেখেন লিকুরিয়া বিফোর ডিউরিং আফটার মেন্সেস, লিকুরিয়া লাইট মেন্সেস, লিকুরিয়া পেইনলেস, লিকুরিয়া ডিউরিং প্রেগন্যান্সি, লিকুরিয়া আফটার ইমিউনেশন, লিকুরিয়া অ্যাপিড অ্যাক্টিভিটিং সব আছে। লিকুরিয়া নিয়ে যত কমপ্লেইন পাবেন তার বেশিরভাগ কমপ্লেইন হচ্ছে আপনার এই ক্রিওজেট টেকনিক। লিকুরিয়া গরম, লিকুরিয়া থেকে জলটা উঠতেছে, লিকুরিয়া অ্যাক্টিভ, মানে কি তার কাছে যেখানে লাগছে অ্যাক্টিভ তো সাধারণত একটা পেশেন্ট বলতে পারবে না, কিন্তু যদি আপনি এইভাবে তাকে একটু ইজি করে বলেন যায়, সেটা যেখানে লাগে সেখানে একটু জলে বা কত হয়ে যায়, তখন সে বলবে যে হ্যাঁ আমার একটু জ্বালাচল করার পরে হয়ে যায়, এবং দেখা যায় অনেক সালোয়ার দ্রুত ওই জায়গাটা ছিঁড়ে যায়, সালোয়ার বা সে যেটাই করুক আর কি, আন্ডারগার্মেন্টস বা ইনার যেটাই করুক সেই জায়গাটা দ্রুত ছিঁড়ে যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে তার লিকুরিয়াটা অ্যাক্টিভ। এবং অনেকেই বলবে যে তার সাদা স্টাফের ভিতরে একটু ব্লাডি, মানে মনে হচ্ছে যে একটু কেমন যেন ব্লাড মিশ্রিত তার লিকুরিয়াটা, এটা একদম লিকুরিয়া বার্নিং হট, এই একটা পয়েন্টের কথা ভিত্তি করে আমি এক পেশেন্টকে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবং আমরা আরেকটা জানি এই যে যাদের বিধবা মহিলার ক্ষেত্রে সাধারণত বোরাক্স এবং এই ইয়াটা ক্রিওজেট, এই দুটো মেডিসিন কিন্তু লিকুরিয়ার ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে, হ্যাঁ। এবং আরেকটা কমপ্লেইন বলে আমরা এই কথাটাও জিজ্ঞাসা করব পেশেন্টকে যে আপনার যে লিকুরিয়া যদি কাপড়ে লাগে সেটা থেকে কি সহজে ওঠে নাকি শক্ত হয়ে যায়, তখন পেশেন্ট বলবে যে না আমার লিকুরিয়াটা খুব স্টিকি, স্টেনজি এবং মানে স্টিফনেস দাস নিডেড, অর্থাৎ কাপড়ে যদি একবার লেগে যায় তাহলে সেটা থেকে তোলা খুব মুশকিল হয় এবং কাপড়টা খুব শক্ত হয়ে যায় লিকুরিয়া, হ্যাঁ। এটা কিন্তু একটা মানে ম্যাক্সিমাম মহিলাদের আপনারা যারা আছেন যারা টেস্টিং নেবেন এই কোশ্চেনটা লিকুরিয়া করবেন, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু রেমেডি কিন্তু আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতে পারি, হ্যাঁ। এই যে যেটা আর কি গায়ে লাগে এবং তার লিকুইডটা কি হবে স্টিকি এন্ড স্টেনজি, অর্থাৎ লম্বা আশ্বাসের মতো, ওয়াটারি হতে পারে এবং ইয়েলো কালার হতে পারে। এবং এটা দেখেন এই যে ফার্স্ট গেট লিকুরিয়া ইয়েলো স্টেন্স নেই, অর্থাৎ দেখা যাচ্ছে যে লিকুরিয়া হলুদ কালার স্টেন্স নেই। আপনারা যদি এই যে যারা রেকর্ডাইজেশন করেন, এখানে যারা নতুন স্টুডেন্ট আছেন, আমি হয়তো 35 অনেক বেশি নতুন আছেন, তারা যদি আপনি লিকুরিয়া স্টেন্স লিনেন এটা দিয়ে যদি সার্চ দেন রেকর্ডাইতে দেখবেন যে ফার্স্ট গেট রেমেডি চলে আসছে। এবং কালার যদি ইয়েলো থাকে তাহলে আরো ফার্স্ট গেট, তো গলায় লাগে না। তাহলে লিকুরিয়ার উপরে দেখেন আমাদের কত মানে ভালো ভালো লক্ষণের উপরে আমরা কিন্তু এই ক্রিওজেট মেডিসিনটা কিন্তু দিতে পারি। তারপরে কি লোকিয়া, লোকিয়াটা হচ্ছে প্রেগন্যান্সি হওয়ার পরে মানে সরি বাচ্চা হওয়ার পরে যে একটা স্টাফ থাকে, এটা হয়তো আমাদের ইসলামে আমরা বলি যে কারো 20 দিন, কারো 15 দিন, কারো 10 দিন বা কারো 30 দিন, এখানে কিন্তু 40 দিন পর্যন্ত কিন্তু আমাদের নামাজ এখানে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। 40 দিন পর থেকে কিন্তু আমরা আমাদের ফরজ নামাজ আদায় করি, কারণ এটা 40 দিনের বেশি থাকে না। এই যে মাঝখানে একটা অ্যাক্টিভ হয় এটা লোকিয়া বলি। এটা সাধারণত যদি কারো ব্লাডি হয় মানে সাদা স্টাফ যদি কারো ব্লাডি হয়
বা ব্রাউন কালার হয়, যদি ডার্ক হয়, এবং দেখা যাচ্ছে যে কালারও হতে পারে, ডার্কও হতে পারে, হ্যাঁ, এবং ইন্টারমিডিয়েট মানে কি থেমে থেমে হচ্ছে, একটু হচ্ছে আবার একটু হচ্ছে না, এবং অফেন্সিভ হচ্ছে, লাম্পি হচ্ছে, ফ্রুট হচ্ছে, হ্যাঁ, স্ট্রং চলছে, এই যে হচ্ছে চলছে একটা চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পিরিয়ড মেডিসিন দিতে পারি। এবার আমি আসি মহিলাদের মেনোপজ টাইমে। দেখেন পিরিয়ড মেনোপজের সময় কত চমৎকার একটা রেমেডি, আমি জানি না, আমি নিজেই অবাক হয়ে গেছি যে পিরিয়ড এত ভালো কাজ করে ফিমেল জেনেটালি অর্গানটাতে। পিরিয়ড চমৎকার একটা রেমেডি। মিনসে যদি সে যদি শোয়ার ক্ষেত্রে যদি তার বাড়ে, যখন মেনোপজ চলে আসে তখন মহিলাদের হয়তো 1-2 মাস পর পর তার মাসিক হয়, ঋতুস্রাব হয়, প্রচুর পরিমাণে হয়। আবার দেখা যাচ্ছে 2-3-4 মাস হয়, আবার একটু হলো, এভাবে আস্তে 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 তার অন্তত 1.5 থেকে 2 বছর সময় কিন্তু লাগে এই যে মেনোপজ টাইমটা পুরোটা চলে যেতে। হ্যাঁ, ওই টাইমে কিন্তু একটা মহিলা শারীরিক মানসিক বিভিন্ন ধরনের কিন্তু তার ভিতরে সমস্যা সৃষ্টি করতে পারে। এখন কথা হলো, আমরা যদি রোগীদেরকে এই মেডিসিন দেওয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে আমাদের ম্যানেজমেন্ট দেওয়া হবে। এখন দেখা গেছে যে মেনোপজের একটা পেশেন্ট আসছে, মহিলা পেশেন্ট, তার ভিতরে দেখা গেল অনেক কিছু তার চেঞ্জ, তার মাইন্ড চেঞ্জ হতে পারে, তার শারীরিক গঠন চেঞ্জ হতে পারে, তার রাগ বেড়ে যেতে পারে। এটা নিয়ে দেখা যাচ্ছে যে ফ্যামিলির সবাই তাকে নিয়ে টেনশনের মধ্যে আছে। আমরা যদি এই বিষয়গুলি পেশেন্টকে ইজি ভাবে, বা পেশেন্টের বিশেষ করে দরকার হচ্ছে পেশেন্টের সাথে যারা থাকে, যারা রোগ জড়া থাকে, তাদেরকে যদি আমরা খুব সহজ করে বুঝে দিতে পারি যে মিনার্কির সময় যেরকম একটা বয়সন্ধিকালের সময় যেরকম একটা ছেলে বা একটা মেয়ে বা একটা কিশোর বা কিশোরীর মধ্যে কিছু পরিবর্তন হয়, তখন তারা নিজেকে লুকিয়ে রাখে, লজ্জা পায়, অন্যের সামনে প্রকাশ করতে চায় না, একটু তাদের একটা সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকে, ঠিক তেমনি কিন্তু মেনোপজ হওয়ার সময় কিন্তু তাদের মধ্যে বেশ কিছু লক্ষণ থাকে। বিরক্তি একটা ভাব, তার মাথা ব্যথা থাকতে পারে, সে হয়তো দেখা গেছে আবল তাবল কিছু বলতে পারে, খেই হারা কথা বলতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে উন্মাদক হয়ে যেতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু একটা নর্মাল প্রসেস। যদি আমরা এগুলো আগেই তার ফ্যামিলিকে ডেলিভারি দিয়ে রাখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই পেশেন্টটা কিন্তু একটু হলেও কিন্তু সে বেটার ফিল করে, কারণ সে মাইন্ডের দিক থেকে অনেকটা সাপোর্ট পায়। তো যাই হোক, আমি আর ওখানে যাচ্ছি না, আমি আমার মূল আলোচনায় আসছি। মেনোপজ টাইমটাতে আমরা যখন সে হাঁটে তার মাসিক বন্ধ হয়ে যায়, কিন্তু যখন সে শুয়ে থাকে তখন তার মাসিকটা বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং তার কালারটা হচ্ছে ডার্ক, ফ্রিকুয়েন্টলি ঘন ঘন হচ্ছে, একটু আর্লি টু লেট, এবং ইন্টারমিডিয়েট, থেমে থেমে হচ্ছে, ইরেগুলার হচ্ছে, দুর্গন্ধযুক্ত হচ্ছে, এবং হেঁটে গেলে তার সাবরেস্ট, হাঁটার কারণে প্রচুর হাঁটছে, তার মাসিকটা সাবরেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং মেট্রোরেজিয়া এবং থ্রেটিক অ্যাবর্শন। মেনোপজ টাইম দেখা যাচ্ছে জীবনের শেষ সময়ে 43, 45, 46 বা 47 বছর, এই টাইমে যদি কারো মানে প্রেগন্যান্সি কন্টিনিউ করার সময় দেখা গেল হঠাৎ করে একটু স্পট ব্লিডিং দেখা গেল, তাতে করে বোঝা যাচ্ছে যে তার থ্রেটিক একটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। সাথে সাথে যদি আমরা পিরিয়ডিক মেডিসিন এগুলো দেই, তাহলে হয়তো বা আমরা সেই ফেটাসটাকে বাঁচাতে পারি। হ্যাঁ, বাচ্চার মালিক সম্পূর্ণ আল্লাহ, চেষ্টা করে দেখতে পারি যে সেই ক্ষেত্রে পিরিয়ডিক দিলে সে একটু বেটার ফিল করবে। বা একটা কি মেট্রোলজি আফটার কোয়েশন, দেখা যায় কোয়েশনের পরে কারো ব্লিডিং হচ্ছে, বিশেষ করে নবদম করতে এটা বলে। এবং মেনোপজ টাইমটা যদি একটু কমপ্লেন করে যে কোয়েশন করার পরে তার মানে হচ্ছে, ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই কথা ভাববো। মেট্রোরেজিয়া প্রেগন্যান্সি ডিউরিং 3rd মান্থ, এটা আমরা জানি যে 3rd মাসে যদি কারো মানে হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এইটা দিতে পারি। রিকারেন্ট ব্যাংক এন্ড ইন্টারমিডিয়েট ফ্লো এবং প্যাসিভ প্রোফিল, মানে প্রচুর পরিমাণে হয়, বারে বারে ঘুরে আসে, এবং ফ্লোটা প্রচুর পরিমাণে থাকে। এবার আমি আসি ঘুম। পিরিয়ডের ঘুম, আমরা ঘুম বলতে নার্স ভূমিকা বুঝি, আমরা ঘুম বলতে ওপিয়াম বুঝি, আমরা ঘুম বলতে কোফিয়া বুঝি, কিন্তু পিরিয়ডেও যে ঘুমের যে কিছু থাকতে পারে সেটাও কিন্তু অস্বাভাবিক না। স্লিপনেস আনলেসিস, দেখা যাচ্ছে যে তার কোনো কারণে মানে খুব ঘুমের ব্যাঘাত হচ্ছে, বিশেষ করে ছোটবেলা থেকে যাদের বারে বারে প্রস্রাবের কারণে তার ঘুম ভেঙে যাচ্ছে, উঠে পড়ছে, ঘুমাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে এই ঘুমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। স্লিপ ডিপ, একদম ডিপ স্লিপ, এবং দেখা যাচ্ছে যে সাডেনলি ওয়াকিং অ্যাজ ইফ বল ওয়াইনিং উইথ অ্যাপেন্ডিক্স ওয়েটিং, করে দেখা যাচ্ছে যে বারবারে হামাচ্ছে, হ্যাঁ, সেটা ডাকছে, তাকে বিরক্ত করছে, এবং বারবার সে হামানি দিচ্ছে, হামার কারণে তার ঘুম হচ্ছে না, অর্থাৎ তার হামের কারণে তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এবং দেখা রেস্টলেস, ঘুমের মধ্যে সে মানে সব অস্থিরতা তার মধ্যে ভাব আছে, কাশি হচ্ছে,
দেখা যায় যে ক্লোজ অর্ধেক, আমরা যেটা দেখি যে স্লিপলেস আইস হাফ ক্লোজ, চোখ অর্ধেক করে ঘুমায়, যেটাকে আমরা কাক ঘুম বলি আমাদের মানে আঞ্চলিক ভাষাটিকে বলে কাক ঘুম, মানে কাকেরা যেরকম একটু চোখ বন্ধ করে থাকে একটু খোলা রাখে, ঠিক এরকম এরকম যদি কারো ঘুম থাকে যে সে চোখ অর্ধেক বন্ধ করে আছে, পুরোটুকু সে বন্ধ করছে না, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রিয়জনের কথা বলতে পারি। এবং কি ঘুম হবে এবং হেভিনেস, তার ঘুমের মধ্যে একটা কেমন জানি মনে হবে যে ভারী ভারী একটা ভাব সে কফের কারণে যদি ঘুম হয়, ইয়নিং এর কারণে যদি তার ঘুমের ডিস্টার্ব হয়, আমি আগে বলেছি সেটা রেস্টলেস থাকবে এবং স্বপ্ন দেখবে, মজার স্বপ্ন দেখবে, মজার স্বপ্ন দেখবে। আর ছোটবেলা থেকে যদি তার এই যে হামানির কারণে যদি তার ঘুমের সমস্যা হয় মিড নাইটে, মধ্যরাতে, তাহলে কিন্তু আমরা একবারে প্রিয়জনের কথা ভাববো। এবার আসি আমরা চিল অর্থাৎ শীত ভাব। কখন শীত ভাব? চিলনেস বিফোর এন্ড ডিউরিং মেন্সেস, মাসিকের আগে এবং সময় তার একটা শীত ভাব। সে বলবে যে আমার মাসিকের আগে এবং সময় খুব শীত একটা ভাব লাগে এবং শীতে কনস্ট্যান্ট চলতেই থাকে। হ্যাঁ, এই চিলটা তার বাড়ে কখন? যখন সে হাঁটা চলা করে। সাধারণত হাঁটা চলা করলে কিন্তু শীত ভাবটা কমার কথা, কারণ শরীরে একটা তাপের গতি উৎপাদন হয়, যার কারণে কিন্তু গরম বেশি লাগে। কিন্তু প্রিয়জনের পেশেন্টরা বলবে যখন আমি হাঁটা চলা করি তখন আমার শীত ভাবটা আরো বেশি লাগে। এবং দেখা যায় এই শীত ভাবটা বেশি সিঙ্গেল পার্টে, যে কোনো একটা পার্ট। সে বলবে চিলিনেস সিটিং, বসে থাকলে তার ঠান্ডা শীত বাড়বে, হাঁটলে তার শীত ভাব লাগবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এক সাইডে তার শীত ভাব। Chillness not evaporation by one store, এবং এত পরিমাণে তার চিলনেস যেটা কিন্তু তার এই যে ওয়ান রুম, সে যদি ওয়ান রুম বা স্টোভের কাছে থাকে তাহলে কিন্তু তার এই শীত ভাবটা যায় না। সাধারণত কি হয় শীতের দিনে যে একটু শীত ভাব লাগে, আমরা কিন্তু একটু স্টোভের কাছে একটু আগুনের কাছে বলি যে আপনি যদি যান তাহলে আপনার ঠান্ডা মানে একটু শরীরটা একটু ওয়ার্ম হবে, একটু ভালো লাগবে। কিন্তু যাদের প্রিয়জনের পেশেন্ট তাদের কিন্তু কখনোই এই যে শীত ভাব লাগলে তারা যদি গরম রুমেও যায় বা স্টোভের কাছেও যায় তাহলে কিন্তু তাদের এই ইয়াটা কমে না। চিন লং লাস্টিং, এটা লং লাস্টিং চলতেই থাকে। এই হচ্ছে অবস্থা। এবার আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি বলতেছি যে এই রেমেডি রিলেশন, অর্থাৎ আমাদের এই যে প্রিয়জোটের রেমেডি রিলেশন গুলো কি। প্রিয়জোটের ফলোড ওয়েল বাই, এটা রেমেডি রিলেশন হচ্ছে আর্সেনিকাম মিলবাম, বেলেডোনা, এলিকার, ক্যালকেরিয়াকার, গ্লাইকো, নাইট্রিক অ্যাসিড, রাস্টক, সিপিএস, সালফার। এবং এটা ইমিউনিকেল হচ্ছে কার্বোভেজ এবং চায়না। এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কার্বোভেজ এবং ফসফরাস, আর অ্যান্টিডোট হচ্ছে অ্যাকোনাইট, ফেরাম্পস, নাফথমিটা। আর এর ডিউরেশন হচ্ছে 15 থেকে 20 দিন। হ্যাঁ, 15 থেকে 20 দিন এটা কাজ করবে। এটা খুব শর্ট অ্যাক্টিভ, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা রোগীকে খুব ডিপলি কাজ করে। তারপরে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বা পেশেন্ট যে লক্ষণ চাচ্ছে তার অনুযায়ী কিন্তু সেই লক্ষণটা প্রয়োগ করতে পারি। তাহলে এই হচ্ছে আমার আজকের মতো প্রিয়জোট। আমি আসলে অনেক ছিল, যদি সবগুলি বলতে যেতাম হয়তো অনেক সময় প্রয়োজন হতো, তাই আমি খুব শর্ট করে মোটামুটি ভাবে আজকের এই প্রিয়জোট প্রেজেন্টেশনটা তুলে ধরেছি। জি, সকল